রিমোট কন্ট্রোল করতে গিয়ে হৃদয় নিয়ন্ত্রণ হারালেন। বোমা, আমি সেই রাতের পর থেকে প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকি। ভাবি কখন তারা আবার আসবে। কিন্তু আমার ভয় কমে গেছে। এখন আমার মনে কেবল কৌতূহল। আমি জানতে চাই তারা কারা, কোথা থেকে আসে, কেন আমাদের অধ্যয়ন করে। সেই ঘটনার 2 মাস পরের কথা। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলাম। শ্বশুর মশাই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন, যদিও তিনি সেই রাতের কথা এখনও মনে করতে পারেন না। অভিজিৎ আবার কাজে যোগ দিয়েছিল। বাচ্চারা স্কুলে যাচ্ছিল। সবকিছু স্বাভাবিক, কিন্তু আমার মনের ভেতরে একটা অজানা আতঙ্ক ছিল। কখন আবার এমন কিছু ঘটবে? একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে খাবার বানাচ্ছিলাম। বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। হঠাৎ ডোরবেল বাজল। আমি দরজা খুলতে গেলাম। বাইরে একজন অপরিচিত লোক দাঁড়িয়েছিলেন। তিনি ভিজে পুরোপুরি স্যাঁতসেঁতে হয়ে গিয়েছিলেন। হ্যালো, আমি ডক্টর অনির্বাণ সেন। আমি আপনার পাশের বাড়িতে সবে উঠেছি। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আমি কি আপনার ফোন ব্যবহার করতে পারি? একটা মেকানিক ডাকতে হবে কি? আমি সন্দিগ্ধ হয়ে তার দিকে তাকালাম। আমাদের পাশের বাড়িতে কেউ নতুন আসেনি। সেখানে মিস্টার আর মিসেস চৌধুরী থাকেন, যারা এখন তাদের ছেলের বাড়িতে বেড়াতে গেছেন। কোন বাড়িতে উঠেছেন আপনি? আমি জিজ্ঞেস করলাম। 1-3 নম্বর বাড়ি, তিনি বললেন। আমাদের রাস্তায় কোনো 1-3 নম্বর বাড়ি নেই। আমার বুকের ভেতর ধুকপুক করতে লাগল। কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। দুঃখিত, আমাদের ফোন এখন কাজ করছে না। আপনি অন্য কারো বাড়িতে চেষ্টা করুন গ। সেই লোকটি হঠাৎ হাসতে লাগল। অনিন্দিতা, আমি জানি তুমি মিথ্যা বলছ। তোমার ফোন ভালোভাবেই কাজ করছে গি। আমি চমকে উঠলাম। আপনি আমার নাম জানলেন কিভাবে? তার চোখের দিকে তাকিয়ে আমি আবার সেই অদ্ভুত আলো দেখতে পেলাম। সেই একই আলো যা আমি আমার শ্বশুর মশাইয়ের চোখে দেখেছিলাম। না, আমি ফিসফিস করে বললাম, আবার না গি। হ্যাঁ, আমরা ফিরে এসেছি। সে হাসল। আমাদের অধ্যয়ন অসমাপ্ত ছিল গু। আমি দরজা বন্ধ করতে চাইলাম, কিন্তু সে দরজায় পা দিয়ে আটকে রাখল। দেখো অনিন্দিতা, এবার আমরা তোমাকে ভয় দেখাতে আসিনি। আমরা শান্তিপূর্ণভাবে কথা বলতে চাই। কে আমরা? তুমি কে? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমার নাম জানার দরকার নেই। আমি সেই জাতির প্রতিনিধি যাদের তুমি 2 মাস আগে দেখেছিলে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? কিসে? আমরা তোমাদের আবেগ বুঝতে চাই। আমি একটি বৈজ্ঞানিক। আমাদের গ্রহে আমি মানবীয় আবেগ নিয়ে গবেষণা করি। কিন্তু আমরা শুধু বাইরে থেকে পর্যবেক্ষণ করেই বুঝতে পারছি না। আমি একজন মানুষের সাহায্য চাই, যে আমাকে শেখাবে গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। একজন এলিয়েন বৈজ্ঞানিক আমার কাছ থেকে আবেগ শিখতে চায়। কেন আমি তোমাকে সাহায্য করব? তোমরা আমার পরিবারকে ভয় দেখিয়েছিলে গু। দুঃখিত, সেটা একটা ভুল ছিল। আমার সহকর্মী খুব আগ্রহী হয়ে পড়েছিল। সে এখন আমাদের গ্রহে শাস্তি ভোগ করছে। আমরা চাই না তোমাদের পৃথিবীবাসীদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। আমরা শান্তিপূর্ণভাবে একসাথে থাকতে চাই, একে অপরকে বুঝতে চাই। আমি কি করব বুঝতে পারছিলাম না। এই অদ্ভুত প্রাণীটি কি সত্যি বলছে, নাকি আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনি সত্যি বলছেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি আমাকে টেস্ট করতে পারো। যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, আমি উত্তর দেব গো। আমি চিন্তা করলাম। কি এমন প্রশ্ন করা যায় যা একমাত্র সত্যিকারের এলিয়েন জানতে পারে? তোমাদের গ্রহের নাম কি? তোমাদের ভাষায় উচ্চারণ করা যায় না। কিন্তু সবচেয়ে কাছাকাছি অনুবাদ হল বেলদেন। কত দূরে তোমাদের গ্রহ? তোমাদের মাপে প্রায় 4 আলোকবর্ষ। কিন্তু আমরা এমন প্রযুক্তি আবিষ্কার করেছি যা আমাদের মহাকাশের একটা অংশ থেকে অন্য অংশে দ্রুত যাতায়াত করতে সাহায্য করে কি? আমি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী এখন কাজ থেকে ফিরবে। আপনি যদি সত্যি বলেন তাহলে তার সামনেও একই কথা বলুন গু। অবশ্যই, সে বলল। আমি তাকে ঘরে ঢুকতে দিলাম। তিনি বসার ঘরে বসলেন। আমি কিছুক্ষণ তার সাথে একা থাকতে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার কৌতূহল ছিল। আমি জানতে চাইছিলাম এই প্রাণীটি কে, কোথা থেকে এসেছে, কি চায়। তোমাদের পৃথিবীতে কবে থেকে আসা শুরু করেছ? আমি জিজ্ঞেস করলাম। প্রায় 500 বছর আগে থেকে। প্রথমে আমরা শুধু দূর থেকে পর্যবেক্ষণ করতাম। কিন্তু যত তোমাদের প্রযুক্তি উন্নত হয়েছে, আমরা তত কাছে আসতে শুরু করেছি।
আমরা চাই না যে তোমরা আমাদের আবিষ্কার করো যতক্ষণ না তোমরা প্রস্তুত। কি ধরনের প্রাণী তোমরা? আমরা তোমাদের মতোই কার্বন ভিত্তিক প্রাণী, কিন্তু আমাদের গঠন আলাদা। আমরা তরল রূপে থাকতে পারি, ঠোস রূপে থাকতে পারি। আমরা তোমাদের শরীরের ভেতরে ঢুকে তোমাদের নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমার সহকর্মী তোমার শ্বশুরকে নিয়ন্ত্রণ করেছিল। আমি শিউরে উঠলাম। ভয় পেও না, সে বলল, আমি তোমাকে নিয়ন্ত্রণ করতে আসিনি। আমি শুধু জানতে এসেছি। আমি জানতে চাই কিভাবে তোমরা অনুভব করো, কিভাবে ভালোবাসো, কিভাবে দুঃখ পাও। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ আমাদের আবেগ নেই। আমরা শুধু যুক্তি দিয়ে চলি। আর এটা আমাদের অসম্পূর্ণ করে তুলেছে। আমরা উন্নত, কিন্তু আমরা পূর্ণ নই। আমাদের কিছু বৈজ্ঞানিক বিশ্বাস করেন যে আবেগই হল মহাবিশ্বের আসল শক্তি, যা আমাদের নেই। আমি একটু নরম হলাম। এই প্রাণীটি যেন সত্যিই কিছু খুঁজে বেড়াচ্ছে, কিছু শিখতে চাইছে। অনেকটা একটা স্কুলের ছাত্রের মতো। এমন সময় দরজা খুলল, অভিজিৎ ভেতরে ঢুকল। অনু, আমি ফিরে এসেছি। সে ঘরে ঢুকে দেখল একজন অপরিচিত লোক বসে আছে। এই যে, কে আপনি? ইনি ডক্টর অনির্বাণ সেন। আমি বললাম। ইনি বলছেন যে ইনি আমাদের পাশের বাড়িতে থাকেন। অভিজিৎ বিস্মিত হল। কিন্তু পাশের বাড়িতে তো চৌধুরী পরিবার থাকে। আমি সত্যি বলছি না, ডক্টর সেন বললেন। আমি আসলে কে তোমার স্ত্রী জানে? অভিজিৎ আমার দিকে তাকাল। অনু, কি হচ্ছে এখানে? আমি গভীর শ্বাস নিলাম। ইনি সেই লোকেদের একজন যারা সেদিন রাতে তোমার বাবাকে নিয়ন্ত্রণ করেছিল। অভিজিতের মুখ থেকে রক্ত সরে গেল। কি? না। আবার না? ভয় পেও না, ডক্টর সেন বললেন। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি শেখার জন্য, জানার জন্য। অভিজিৎ বিশ্বাস করতে পারছিল না। তুমি কি প্রমাণ করতে পারো যে তুমি সত্যি কে? ডক্টর সেন মুচকি হাসলেন। তারপর হঠাৎ করে তার হাত স্বচ্ছ হয়ে গেল, যেন জলের মতো। আমরা দুজনেই চমকে উঠলাম। এই যথেষ্ট প্রমাণ? তিনি জিজ্ঞেস করলেন। অভিজিৎ হতবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। কি? কিভাবে এটা করলে? আমি বলেছি, আমাদের শরীর তোমাদের মতো নয়। আমরা ঠোস বা তরল রূপ ধারণ করতে পারি। আমরা তোমাদের শরীরের ভেতরে ঢুকে তোমাদের নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমার সহকর্মী তোমার বাবাকে নিয়ন্ত্রণ করেছিল। অভিজিৎ এবার মোটেও ভালো লাগছিল না। সে কাঁপতে শুরু করল। আমি দ্রুত তার পাশে গেলাম এবং তাকে সোফায় বসালাম। ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমি তাকে সান্ত্বনা দিলাম। আমি তোমাদের ভয় দেখাতে আসিনি, ডক্টর সেন আবার বললেন। আমি শুধু জানতে এসেছি। আমি জানতে চাই তোমরা কিভাবে অনুভব করো, কিভাবে ভালোবাসো, কিভাবে দুঃখ পাও। আমি তোমাদের সাহায্য চাই। অভিজিৎ ধীরে ধীরে শান্ত হল। কিভাবে আমরা তোমাকে সাহায্য করতে পারি? আমি চাই তোমরা আমাকে শেখাও কিভাবে অনুভব করতে হয়। আমি তোমাদের সাথে কিছুদিন থাকতে চাই, তোমাদের অবজার্ভ করতে চাই, তোমাদের সাথে কথা বলতে চাই, তোমাদের বুঝতে চাই। অভিজিৎ আমার দিকে তাকাল। আমরা দুজনেই জানতাম যে এটা একটা অদ্ভুত পরিস্থিতি, কিন্তু একই সাথে একটা অবিশ্বাস্য সুযোগও। আমরা মহাবিশ্বের অন্য কোথাও থেকে আসা একটি প্রাণীর সাথে কথা বলছি। ঠিক আছে, অভিজিৎ বলল, আমরা তোমাকে সাহায্য করব। কিন্তু আমাদের দুটো শর্ত আছে। কি শর্ত? ডক্টর সেন জিজ্ঞেস করলেন। প্রথমত, তুমি কাউকে আঘাত করবে না, কাউকে নিয়ন্ত্রণ করবে না। অবশ্যই, আমি প্রতিজ্ঞা করছি। দ্বিতীয়ত, তুমি আমাদের সম্পর্কে যা শিখবে তা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে, যুদ্ধ বা আক্রমণের জন্য নয়। ডক্টর সেন হাসলেন। আমাদের গ্রহে যুদ্ধ নেই। যুদ্ধ আবেগ থেকে আসে, ক্রোধ, ঘৃণা, লোভ। আমাদের এসব নেই। আমরা শুধু যুক্তি দিয়ে চলি। তোমাদের আবেগ বুঝতে চাই বলেই আমরা এখানে এসেছি, যুদ্ধ করতে নয়। অভিজিৎ মাথা নাড়ল। তাহলে ঠিক আছে, আমরা তোমাকে সাহায্য করব। এভাবেই আমাদের জীবনে একটা অদ্ভুত অধ্যায় শুরু হল। ডক্টর অনির্বাণ সেন, যিনি আসলে একজন এলিয়েন, তিনি আমাদের বাড়িতে প্রায়ই আসতে লাগলেন। তিনি আমাদের প্রশ্ন করতেন, আমাদের দেখতেন, আমাদের সাথে কথা বলতেন। আমরাও তাকে প্রশ্ন করতাম, জানতাম তার গ্রহ সম্পর্কে, তার জাতি সম্পর্কে। শুরুতে বাচ্চারা ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে তারাও ডক্টর সেনকে পছন্দ করতে শুরু করল। তিনি তাদের মহাকাশ সম্পর্কে অনেক গল্প বলতেন, তাদের নানা রকম অদ্ভুত জিনিস দেখাতেন। অঙ্কিত তো তার প্রযুক্তি নিয়ে খুবই আগ্রহী হয়ে উঠেছিল। আমরা ডক্টর সেনকে সাহায্য করতাম আবেগ বুঝতে।
আমরা তাকে সিনেমা দেখাতাম, বই পড়তে দিতাম, গান শোনাতাম। আমরা তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, পার্কে, রেস্টুরেন্টে, মেলায়। আমরা তাকে দেখাতাম কিভাবে মানুষ হাসে, কাঁদে, ভালোবাসে, রাগ করে। ডক্টর সেন প্রায় বলতেন, এত অবাক লাগে। তোমরা এত কিছু অনুভব করো। আনন্দ, দুঃখ, ভয়, ভালোবাসা, এসব কত অদ্ভুত। একদিন আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে এক দম্পতি তাদের বিয়ের 50 বছর পূর্তি উদযাপন করছিলেন। আমরা তাদের দেখলাম, তাদের চোখে এখনও সেই ভালোবাসা, সেই আবেগ, যা 50 বছর আগে ছিল। এটাই তো যা আমরা হারিয়েছি, ডক্টর সেন আমাকে বললেন, এই অবিনশ্বর ভালোবাসা, যা সময়ের সাথে শুধু বাড়ে। আমাদের গ্রহে এমন কিছু নেই গু। আমি তার কথা শুনে অবাক হলাম। কিন্তু তোমাদের কি পরিবার নেই? স্ত্রী, সন্তান? আছে, কিন্তু সেটা যুক্তির ভিত্তিতে। আমরা জোট বাঁধি কারণ আমরা জানি যে জিন মিশ্রণ প্রজাতির জন্য ভালো। আমরা সন্তান পালন করি কারণ আমরা জানি যে এটা প্রজাতির টিকে থাকার জন্য জরুরি। কিন্তু আমরা ভালোবাসি না। আমরা আবেগ অনুভব করি না গি। সেটা কি খুব খারাপ? এক সময় আমরা ভাবতাম না। আমরা ভাবতাম যে আবেগ একটা দুর্বলতা, যা আমরা অতিক্রম করেছি। কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আবেগ একটা শক্তি, যা আমরা হারিয়েছি। আবেগ ছাড়া জীবন অর্থহীন। আমি তার কথা শুনে ভাবনায় পড়ে গেলাম। ভাবতাম, একটা সমাজ কেমন হবে যেখানে আবেগ নেই? মা বাবা তাদের সন্তানকে ভালোবাসে না, স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে না, বন্ধুরা একে অপরকে ভালোবাসে না। শুধু যুক্তি, কোনো আবেগ নয়। 3 মাস এভাবেই কেটে গেল। ডক্টর সেন আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠেছিলেন। আমরা তাকে পরিবারের সদস্য মনে করতাম, যদিও আমরা জানতাম যে তিনি আমাদের মতো নন। কিন্তু তারপর একদিন তিনি এলেন এবং বললেন যে তিনি চলে যাচ্ছেন। আমার গবেষণা শেষ হয়েছে, তিনি বললেন, আমি এখন ফিরে যাব আমার গ্রহে, আমার যা শিখেছি তা নিয়ে গিয়ে। আমরা সবাই দুঃখিত হলাম। বাচ্চারা কাঁদতে শুরু করল। এমনকি অভিজিত বিষণ্ণ হয়ে পড়ল। আপনি কি আবার আসবেন? অঙ্কিত জিজ্ঞেস করল। আমি চেষ্টা করব, ডক্টর সেন বললেন, কিন্তু আমি প্রতিজ্ঞা করতে পারি না। আমাদের মহাকাশযান চলে যাবে, আর আমাদের নতুন একটা তৈরি করতে হবে গি। আপনি আমাদের সম্পর্কে যা শিখেছেন তা কি আপনার উপকারে আসবে? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তিনি বললেন, আমি যা শিখেছি তা আমাদের সমাজকে বদলে দেবে। আমি তাদের দেখার হৃদয়ও তোমার জন্য চার্জ হয়ে আছে। আমি আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না। তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। রিমোট হাত থেকে ছিটকে পড়ল। সন্ধ্যায় টিভি দেখার সময় রিমোট কাজ করছিল না। ব্যাটারি বদলাতে সাহায্য চাইলেন শ্বশুর। যখন নতুন ব্যাটারি লাগাচ্ছিলাম, তিনি আমার হাত ধরে ফেললেন। তার স্পর্শে শিউরে উঠলাম। টিভির আলো ঘরে অন্ধকার করে দিয়েছিল, কিন্তু তার চোখের আগুন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিন্দিতা সেন। আমার বয়স 30 বছর। আমার স্বামীর নাম অভিজিৎ সেন, বয়স 35 বছর। আমাদের 2 সন্তান, অঙ্কিত আর জয়া। অঙ্কিত 17 বছর বয়সী, কলেজে পড়ে। জয়া 10 বছর বয়সী, স্কুলে যায়। আমি ঠিক জানি না কোথা থেকে শুরু করব। আমার জীবনে এমন কিছু ঘটেছে যা আমি কখনো কল্পনা করতে পারিনি। সবকিছু শুরু হয়েছিল একটি সাধারণ সন্ধ্যায়, যখন আমার শ্বশুর আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেদিন সন্ধ্যায় আমরা সবাই বসে টিভি দেখছিলাম। বাচ্চারা তাদের নিজ নিজ রুমে পড়াশোনা করছিল। আমি রান্নাঘর থেকে সবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছিলাম। শ্বশুর মশাই টিভির সামনে বসে বিরক্ত হচ্ছিলেন কারণ রিমোট কন্ট্রোল ঠিকমতো কাজ করছিল না। বুমা, এই রিমোটটা কাজ করছে না, একটু দেখো তো, তিনি আমাকে ডাকলেন। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হ্যাঁ বাবা, দেখি। হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে গি। ড্রয়ার থেকে নতুন ব্যাটারি নিয়ে এলাম। যখন রিমোটের ব্যাটারি খুলছিলাম, তখন একটা অদ্ভুত অনুভূতি হলো আমার। শ্বশুর মশাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমাকে প্রথমবার দেখছেন। আমি লক্ষ্য করলাম যে তার চোখে একটা আলাদা চমক। আমি ব্যাটারি বদলানোর কাজে মনোযোগ দিলাম, কিন্তু হঠাৎ তিনি আমার হাত ধরে ফেললেন। আমি চমকে উঠলাম। কি হয়েছে বাবা? বুমা, আমার হৃদয়ও তোমার জন্য চার্জ হয়ে আছে। আমি আর নিয়ন্ত্রণ রাখতে পারছি না।
তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই, তিনি বললেন, আর রিমোট আমার হাত থেকে ছিটকে পড়ল। আমি ভয়ে জমে গেলাম। এ কি বলছেন উনি? আমার নিজের শ্বশুর, আমার স্বামীর বাবা, এমন কথা কিভাবে বলতে পারেন? আমি কিছু বলার আগেই উনি আমার হাতটা আরও শক্ত করে ধরলেন। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি আমাকে ভয় দেখাচ্ছিল। এবার তার চোখের দিকে ভালো করে তাকিয়ে আমি চমকে উঠলাম। তার চোখের মনি স্বাভাবিক ছিল না, যেন অন্য কোনো রঙের, এবং সেখানে একটা অদ্ভুত আলো জ্বলছিল। আমি হাত ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেলাম। বাবা, আপনি ঠিক আছেন তো? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। তিনি হাসলেন, কিন্তু সেই হাসি আমার চেনা শ্বশুরের নয়। আমি যতটা ভালো আছি ততটা আগে কখনো ছিলাম না, বুমা। আজ থেকে আমরা একসাথে থাকব। আমার সাথে আসো। তিনি উঠে দাঁড়ালেন এবং আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি পিছনে হটতে হটতে দেয়ালে ঠেকে গেলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। সেই মুহূর্তে আমার স্বামী অভিজিৎ ঘরে ঢুকল। বাবা, তুমি কি করছো? সে জিজ্ঞেস করল। তার বাবা ঘুরে তাকালেন, তোর বুকে নিয়ে যাচ্ছি। ও আমার। অভিজিৎ হতবাক হয়ে গেল, কি বলছো তুমি? এসব কি বলছো? এবার আমি লক্ষ্য করলাম যে শ্বশুর মশাইয়ের শরীরের ভাষাও অস্বাভাবিক। তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন, যেভাবে কথা বলছিলেন, সব কিছুই অদ্ভুত লাগছিল। যেন যেন তিনি আসলে তিনি নন। অভিজিৎ আমার কাছে এলো, অনু, তুমি ঠাকুর ঘরে যাও। আমি বাবার সাথে কথা বলি। আমি ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরে গেলাম, কিন্তু দরজার পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। বাবা, তোমার কি হয়েছে? এসব কি বলছো? অভিজিৎ জিজ্ঞেস করল। আমি তোর বাবা নই। শ্বশুর মশাইয়ের গলা এখন সম্পূর্ণ অন্যরকম শোনাচ্ছিল। আমি অনেক দূর থেকে এসেছি, এবং আমি তোর বুকে নিয়ে যাব। কি বলছো তুমি? কোথা থেকে এসেছ? কে তুমি? অভিজিৎ চিৎকার করে উঠল। আমার পরিচয় জানার দরকার নেই তোর। আমি শুধু এটুকু বলতে পারি যে আমরা তোমাদের উপর নজর রাখছি অনেক দিন ধরে। আর এখন সময় এসেছে নমুনা সংগ্রহ করার। আমি ভয়ে কাঁপতে থাকলাম। কি এসব বলছেন শ্বশুর মশাই? কোনো নমুনা? কে তারা? আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ একটা চিৎকার শুনলাম। আমি দৌড়ে ঘরে ঢুকলাম এবং দেখলাম অভিজিৎ মাটিতে পড়ে আছে, আর শ্বশুর মশাই তার উপর ঝুঁকে আছেন। তার হাতে একটা ছোট যন্ত্র, যা থেকে নীল আলো বের হচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম, ছেড়ে দিন তাকে। শ্বশুর মশাই আমার দিকে তাকালেন। এসো আমার সাথে, অথবা তোমার স্বামী মারা যাবে। আমার মাথা ঘুরছিল। কি করব আমি? পুলিশকে ডাকি? কিন্তু তাদের আসতে সময় লাগবে, আর অভিজিতের জীবন বিপন্ন। আমি অসহায় বোধ করলাম। ঠিক তখনই আমার মনে পড়ল বাবার কথা। আমার বাবা একজন প্রাক্তন সেনা অফিসার ছিলেন, যিনি প্রায়ই বলতেন যে বিপদে কখনো আত্মসমর্পণ করতে নেই, বরং সময় কিনতে হয়। আমি গভীর শ্বাস নিলাম। ঠিক আছে, আমি বললাম, আমি আপনার সাথে যাব, কিন্তু আগে আমাকে বাচ্চাদের একবার দেখতে দিন। আমি তাদের সাথে বিদায় নিতে চাই। শ্বশুর মশাইয়ের চোখে সন্দেহ ফুটে উঠল, কিন্তু তিনি মাথা নাড়লেন। ঠিক আছে, কিন্তু দ্রুত। আমাদের বেশি সময় নেই। আমি দ্রুত বাচ্চাদের রুমের দিকে গেলাম। অঙ্কিত আর জয়া দুজনেই তাদের ঘরে ছিল। আমি দরজা বন্ধ করে তাদের বললাম, শোনো, বাবা বিপদে। তোমরা জানালা দিয়ে বেরিয়ে দিদির বাসায় চলে যাও। পুলিশকে ফোন করোক। অঙ্কিত ভয় পেয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। মা, তুমি কি করবে? আমি বাবাকে বাঁচাবো। শুধু আমার কথা শোনো এবং এখান থেকে বেরিয়ে যাও। আমি তাদের একটা চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। শ্বশুর মশাই অধৈর্য হয়ে উঠেছিলেন। চলো, এখন যেতে হবে। একটু দাঁড়ান, আমি বললাম, আমার একটা জিনিস নিতে হবে। আমি দ্রুত রান্নাঘরে গেলাম এবং একটা ছোট ছুরি নিলাম। সেটা আমার শাড়ির আঁচলে লুকিয়ে রাখলাম। তারপর ফিরে এলাম। আমি প্রস্তুত। শ্বশুর মশাই অভিজিৎকে আরেকটা নীল আলোর ঝলক দিলেন, যাতে সে অজ্ঞান হয়ে গেল। তারপর তিনি আমার হাত ধরলেন। আমাদের গাড়িতে যেতে হবে। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। আপনি আসলে আমার শ্বশুর নন, তাই না? তিনি হাসলেন, তুমি চালাক মেয়ে। না, আমি তোমার শ্বশুর নই। আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের অধ্যয়ন করতে। কোথা থেকে? এমন একটা জায়গা থেকে যা তোমার কল্পনারও বাইরে। আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম।
রাস্তায় একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল যা আমি আগে কখনো দেখিনি। তিনি আমাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে আমি তার হাত ছাড়িয়ে নিলাম এবং ছুরিটা বের করে তার দিকে তাক করলাম। আর এক পা এগোলে আমি এটা আপনার গলায় বসিয়ে দেব গু। তিনি থমকে গেলেন। তুমি জানো না তুমি কার সাথে খেলছ গু? আমি জানি না, কিন্তু আমি আমার পরিবারকে রক্ষা করতে যে কোনো কিছু করতে পারি, আমি দৃঢ়তার সাথে বললাম। ঠিক সেই মুহূর্তে আকাশে একটা অদ্ভুত আলো দেখা গেল। সেটা প্রচণ্ড উজ্জ্বল ছিল এবং ক্রমশ বড় হতে থাকল। আমার শ্বশুর মশাই আকাশের দিকে তাকালেন। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। তারা এসে গেছে, তিনি বললেন। আমি আকাশের দিকে তাকালাম এবং যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারিনি। একটা বিশাল বস্তু ধীরে ধীরে নেমে আসছিল। সেটা গোলাকার ছিল এবং তার চারপাশে অদ্ভুত আলো ঘুরছিল। ওটা কি? আমি ভয়ে জিজ্ঞেস করলাম। আমার বাড়ি, তিনি বললেন। এবার আমি বুঝতে পারলাম। তিনি মানুষ নন। তিনি অন্য কোথাও থেকে এসেছেন। তিনি আমার শ্বশুরের শরীর নিয়ন্ত্রণ করছেন। আমি আরও ভয় পেয়ে গেলাম। আপনি কি চান? আমি কাঁপা গলা জিজ্ঞেস করলাম। তোমাদের সম্পর্কে জানতে চাই। তোমাদের মানব জাতির সম্পর্কে। বিশেষ করে তোমাদের আবেগ ও অনুভূতি সম্পর্কে কি? আমি বিস্মিত হলাম। আমাদের আবেগ? হ্যাঁ। আমাদের গ্রহে আবেগ বলে কিছু নেই। আমরা শুধু যুক্তি দিয়ে চলি। কিন্তু তোমরা মানুষেরা, তোমরা আবেগপ্রবণ। তোমরা ভালোবাসো, ঘৃণা করো, ভয় পাও, আনন্দ করো। আমরা তা বুঝতে চাই। আমি ভাবলাম, তাই আপনি আমার শ্বশুরের শরীরে ঢুকে গেলেন? হ্যাঁ। আমরা তোমাদের শারীরিক গঠন অনুকরণ করতে পারি, কিন্তু আবেগ অনুভব করতে পারি না। আমি তোমাকে নিয়ে যেতে চাই আমাদের গ্রহে, যেখানে আমরা তোমাকে অধ্যয়ন করতে পারি। আমি ভয়ে পিছিয়ে গেলাম। আমি যাব না গি। তোমার কোনো পছন্দ নেই গি? আকাশের বস্তু এখন আমাদের মাথার উপরে ছিল। তা থেকে একটা আলোর রশ্মি বেরিয়ে আমাদের দিকে আসতে লাগল। আমি বুঝতে পারলাম যে এটা আমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। হঠাৎ পিছন থেকে একটা গাড়ির হর্ন শোনা গেল। আমি ঘুরে দেখলাম পুলিশের গাড়ি আসছে। বাচ্চারা পুলিশকে খবর দিয়েছে। শ্বশুর মশাই বিরক্ত হয়ে আমার দিকে তাকালেন। তুমি পুলিশকে ডেকেছ? আমার সন্তানরা ডেকেছে, আমি বললাম। তিনি আমার দিকে এগিয়ে এলেন, কিন্তু আমি ছুরিটা তার দিকে ছুঁড়ে মারলাম। সেটা তার বাহুতে লাগল। তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। তার শরীর থেকে একটা অদ্ভুত নীল রঙের তরল বেরিয়ে এল। পুলিশের গাড়ি এসে থামল। দুজন অফিসার বেরিয়ে এলেন। কি হচ্ছে এখানে? শ্বশুর মশাই আকাশের দিকে তাকালেন। তারপর হঠাৎ করে তার শরীর থেকে একটা আলোর গোলা বেরিয়ে এল এবং আকাশের বস্তুর দিকে চলে গেল। শ্বশুর মশাইজের শরীর ঢলে পড়ল। পুলিশ অফিসাররা তাড়াতাড়ি আমাদের কাছে এলেন। ম্যাডাম, আপনি ঠিক আছেন? আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু আমার স্বামী ঘরে অজ্ঞান হয়ে আছে। এবং আমার শ্বশুর গু। আমরা সবাই শ্বশুর মশাইয়ের দিকে তাকালাম। তিনি এখন মাটিতে শুয়েছিলেন, চোখ বন্ধ। একজন অফিসার তার নাড়ি পরীক্ষা করলেন। তিনি বেঁচে আছেন। দ্রুত একটা অ্যাম্বুলেন্স ডাকো, তিনি তার সঙ্গীকে বললেন। আমি আকাশের দিকে তাকালাম। সেই অদ্ভুত বস্তু এখন দূরে চলে যাচ্ছিল, আর শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেল। পরের কয়েকদিন আমাদের জীবনে নরক হয়ে উঠল। পুলিশ আমাদের বাড়িতে এসে আমাদের জিজ্ঞাসাবাদ করল। আমরা পুরো ঘটনা বললাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। তারা ভাবল আমরা হয় পাগল হয়ে গেছি, নয়তো কোনো গল্প বানিয়ে বলছি। শ্বশুর মশাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তিনি বললেন যে তিনি কিছুই মনে করতে পারছেন না। তিনি জানতেন না কিভাবে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন বা কেন তিনি আহত হয়েছিলেন। ডাক্তাররা বললেন যে এটা আঘাতজনিত স্মৃতিলোপ। অভিজিৎ কিছু মনে করতে পারছিল না। সে শুধু মনে করতে পারছিল যে তার বাবা হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে শুরু করেছিলেন, তারপর সব অন্ধকার। শুধু আমি আর বাচ্চারা জানতাম সেদিন রাতে আসলে কি ঘটেছিল। আমরা কাউকে বলিনি, কারণ কেউ বিশ্বাস করবে না। তারা আমাদের পাগল ভাববে। কিন্তু সেই রাত আমাদের জীবন বদলে দিয়েছিল। আমরা জেনে গেছিলাম যে আমরা এই মহাবিশ্বে একা নই। আরও কেউ আছে অন্য কোথাও, যারা আমাদের পর্যবেক্ষণ করছে, আমাদের অধ্যয়ন করছে।